এটা ভাবে লেখা আছে। তো আমরা এখন ক্লাস 7-এর যে বর্গমূল চ্যাপ্টারটা রয়েছে 11 নম্বর চ্যাপ্টার, এটা আমরা একটু আলোচনা করব। তো রয়েছে ভগ্নাংশের বর্গমূল। তো প্রথমে ভগ্নাংশ ব্যাপারটা নিশ্চয়ই জানিস, ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব আর হচ্ছে হর। তো ভগ্নাংশের দুটো অংশ এবং সেই ভগ্নাংশগুলোর বর্গমূল করব। তো বর্গমূল যে ব্যাপারটা কি, একে গাণিতিকভাবে ম্যাথমেটিক্যালি একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটা দেওয়া থাকার অর্থ হচ্ছে বর্গমূল করা। এই চিহ্নটার মানে কি না, এই চিহ্নটার মানে হচ্ছে কোনো একটা যে সংখ্যা, কোনো একটা সংখ্যার যে সূচকের মানটা হচ্ছে অর্ধেক করা, এই চিহ্নটার মানে। তো এই চিহ্নটার মানে অর্থাৎ এইখানে কিছু নেই মানে কিন্তু 2 আছে। আবার যদি ঘনমূল কথাটা বলা হয়, তার মাথায় এখানে একটা 3 থাকবে, অর্থাৎ তখন সেই যে সংখ্যাটা, এখানে কিছু একটা যে সংখ্যা থাকবে, যে সংখ্যাটা থাকছে, ধরো এখানে যে সংখ্যাটা থাকছে, সেই সংখ্যাটার এই পাওয়ার অর্ধেক। আবার এই সংখ্যাটা যদি ঘনমূল বলা হয়, এটা কিন্তু কি হবে, সংখ্যাটার মাথায় পাওয়ার হবে 1/3। এইটা হচ্ছে এর মানে। তাহলে বর্গমূল করব, তাহলে আমরা কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, তাদের হচ্ছে বর্গমূল করব। তো তার আগে কত বর্গ সংখ্যা কতগুলো আছে আমরা জেনে নিই। বর্গ সংখ্যা কাকে বলে না, আমরা যতগুলো সংখ্যা জানি, যে আমাদের রিয়েল নাম্বারের যে সেট রয়েছে, পূর্ণ সংখ্যার শ্রেণী বা রিয়েল নাম্বারের যে শ্রেণী রয়েছে, তার মধ্যে যে সংখ্যাগুলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন যদি আমি 1কে 1 দিয়ে গুণ করি, যেটা পাচ্ছি 1, তাহলে 1 একটা বর্গ সংখ্যা। 2কে 2 দিয়ে গুণ করলাম, যে সংখ্যাটা পাচ্ছি 4টা হচ্ছে, এগুলো হচ্ছে সব বর্গ সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাবো, সেগুলো হচ্ছে সব বর্গ সংখ্যা। আবার তোরা দেখতে পারিস সংখ্যা রেখায়, তোরা জানিস যে মাঝখানে যদি শূন্য রেখে এই দিকটায় ধনাত্মক দিক, এদিকটা যদি ঋণাত্মক দিক করা হয়, তো আমরা দেখতে পাচ্ছি যদি -2 এর সঙ্গেও -2 গুণ করিস, তবুও কিন্তু সেটা 4 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 গুণিতক 2 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে যদি 4-এর বর্গমূল বলা হয়, অর্থাৎ এই 4 সংখ্যাটার বর্গমূল করলে, 2কে বর্গ করলে যদি 4 পাই, কিংবা -2কে বর্গ করলে যদি 4 পাই, তাহলে 4-এর বর্গমূল করলে আমরা কত পাবো, হয় 2 পাবো, না হলে -2 পাবো। এখন এই বর্গমূল কথাটাকে আমরা প্রকাশ করি এইভাবে, 4-এর বর্গমূল সমান কি লিখতে পারি, 2ও হতে পারে, +2ও হতে পারে, -2ও হতে পারে। কিন্তু আমাদের ক্লাস 7-এ শুধু সবসময় আমরা প্লাস চিহ্নটা নিয়ে করব, অর্থাৎ যে ধনাত্মক সংখ্যা নিয়ে সমস্ত কাজ কারবার করব। উঁচু ক্লাসে উঠলে আমাদেরকে কিন্তু দুটো সংখ্যা নিতে হবে, তারপরে বাস্তব যে পরিস্থিতি বিচার করে যে কোন সংখ্যাটা হবে, যে -2 সংখ্যা হবে না +2 হবে, সেটা আমরা জানবো। ঠিক একই রকম 3-এর বর্গ করলে আমরা কি পাবো, 3 গুণিতক 3 করলে 9 পাবো, অর্থাৎ 9 একটা বর্গ সংখ্যা। এই করে আমরা যদি বর্গ সংখ্যা বার করি, এবং অনেক বর্গ সংখ্যা পাবো। তো এটা জেনে রাখার কারণটা কি, যখনই আমাদের কোনো সংখ্যার বর্গমূল করতে হবে, তো সহজে আমরা সংখ্যাটা দেখলেই বুঝতে পেরে যাবো যে এর বর্গমূল কত না 3, বা হয়তো এর 4-এর বর্গমূল কত না 16। তাহলে এইভাবে আমরা তার সহজে বর্গমূলটা করতে পারবো। তো এরপরে চলে আসছি ভগ্নাংশের বর্গমূলে। তাহলে ভগ্নাংশের মধ্যে একটা সংখ্যা থাকতে পারে, লব থাকবে, একটা সংখ্যা হর থাকবে, এবং তাদের বর্গমূল করার অর্থ হচ্ছে দুটোরই বর্গমূল, লবেরও বর্গমূল, হরেরও বর্গমূল। তাহলে নিশ্চয়ই লব যদি কোনো বর্গ সংখ্যা হয়ে থাকে তার বর্গমূল হয়ে যাবে, আর হরও যদি কোনো বর্গ সংখ্যা হয়ে থাকে তারও বর্গমূল হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি পরে, যেমন ধরো কোনো একটা ভগ্নাংশ লিখছি, ধরো আমরা যেগুলো বর্গমূল করা সম্ভব হবে, ধরো আমি বলছি 9/16, এটা একটা ভগ্নাংশ, এর বর্গমূল কর, এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এখন এইটার মানটা কি না, উপরেরটারও বর্গমূল আর নিচের হরটারও বর্গমূল। এখন আমরা তো জেনেছি যে 9 একটা বর্গ সংখ্যা, তাহলে বর্গমূল করা যাবে। এর বর্গমূল করলে কি হবে, 3 হয়, আর এর বর্গমূল করলে 4 হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি এটা বর্গমূল প্লাস মাইনাস হয়, এটাও প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা ক্লাস 7-এ কি বললাম যে শুধু পজিটিভ সংখ্যাগুলো নিয়ে করব। তো এখানে আমরা সবসময় 3-এর 4ই উত্তর লিখব, বুঝতে পেরেছি? তো এইরকম ভাবে বর্গমূল, ভগ্নাংশের বর্গমূল। এখন বর্গ সংখ্যা দেওয়া থাকলে সহজে তাদের বর্গমূল লিখে দিতে পারি, অর্থাৎ না হলে বড় সংখ্যা দেওয়া থাকলে আমরা তার বর্গমূল কিভাবে করবো। ধরো একটা বড় সংখ্যা দেওয়া আছে, ধরো আমরা সাপোজ বলছি 1620, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এর বর্গমূল কিভাবে করবো। ধরো এটা একটা 1620 সংখ্যাটা, বা নিচে কোনো একটা সংখ্যা রয়েছে 17590, এরকম একটা সংখ্যার বর্গমূল করতে দেওয়া রয়েছে। তো আমরা এইটার মানেটা কি, উপরের সংখ্যাটা বর্গমূল আর নিচের সংখ্যাটার বর্গমূল। এখন বর্গমূল করার প্রসেসগুলো দুটো রয়েছে। প্রসেস একটা সহজ পদ্ধতিতে কি না, উৎপাদকে আগে ভেঙে ফেলবো, ভাঙার পরে কি করব না হচ্ছে তার সূচকের, তোরা সূচক চ্যাপ্টার পড়েছিস, সূচকের আকারে প্রকাশ করব, করার পরে
তার থেকে বর্গমূল বের করবো। যদি আমরা 1620, একটু বড় সংখ্যা না দিয়ে একটু ছোট করছি, কারণ অনেক কিছু সময় লেগে যাবে। ধরো এরকম দুটো সংখ্যা দিয়েছি, তাহলে 162টাকে যদি আমি ছোট করে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 8 16, 2 1 2, আবার ধরো 9 9 81, বা আরও যদি 3 ভাঙতাম সেই এইরকম আসতো। তাহলে এটাকে ভাঙলে আমরা দেখতে পাচ্ছি কি 2 গুণিতক 9 গুণিতক 9, অর্থাৎ কি 2 গুণিতক 9 এর মাথায় স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি কি 2 × 9 এর মাথায় স্কোয়ার। কিন্তু দেখতে পাচ্ছি যে 9 এর বর্গ আছে কিন্তু 2 এর নেই, তাহলে এটা বর্গমূল করা যাবে না, একটা অভাব রয়েছে, এখানে 1 আছে। কিন্তু আবার 175কে যদি ভেঙে দেখি, 175কে ভাঙলে আমরা কি পাবো, 5 দিয়ে ভাগ করি, 5 3 15, 2 25, 5 5 25, এবার 5 7 25। তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে, 5 গুণিতক 5 গুণিতক 7, অর্থাৎ 5 স্কোয়ার গুণিতক 7। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনোটাই বর্গমূল করা যাবে না। তো সাধারণত তোদের যেগুলো দেওয়া থাকবে ক্লাসে গণিতে, সেগুলো কিন্তু বর্গ সংখ্যায় দেওয়া থাকবে, এরকম ভাঙলে দেখা যাবে। যদি আমরা মনে করছি 2 দিই, তাহলে এই যে সংখ্যাটাকে, এই সংখ্যাটার বর্গমূল করা যেত কখন, যদি একটা 2 বেশি থাকতো, যদি একটা 2 গুণ করা যেত এর সঙ্গে যদি একটা 2 গুণ করে দেওয়া থাকতো, তাহলে কি হতো, এই গুণ করে দেওয়া থাকলে দুটো 2 এর মাথায় তখন কি হয়ে যেত, সূচকের নিয়ম অনুযায়ী এখানে 2 এর মাথায় 2 হয়ে যেত, তাই তো। তখন কিন্তু এর বর্গমূল হয়ে যেত কত, 2 গুণিতক 9, অর্থাৎ 2 এর স্কোয়ারের বর্গমূলটা হয়ে বেরিয়ে আসতো 2, আর 9 স্কোয়ারের বর্গমূলটা হয়ে বেরিয়ে আসতো, অর্থাৎ তখন এটা 18 বেরিয়ে আসতো। তাহলে এই সংখ্যাটাকে যদি প্রশ্ন পড়বে যে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা, ধরো ভগ্নাংশের হরের সঙ্গে বা লবের সঙ্গে কত দিয়ে গুণ করলে, লবের সঙ্গে কত দিয়ে গুণ করলে এটা বর্গমূল করা যাবে, তাহলে 2 দিয়ে গুণ করলে। ঠিক একই রকম ভাবে যদি বলা হরের সঙ্গে কত দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটার বর্গমূল করা যেত, তাহলে এখানে একটা 7-এর অভাব আছে, তাহলে যদি আরেকটা এক্সট্রা 7 থাকতো, যদি গুণ থাকতো, তাহলে এটা 7 স্কোয়ার হয়ে যেত, তখনই এর বর্গমূল হয়ে বেরিয়ে আসতো 5 গুণিতক 7, এভাবে বর্গমূল হয়ে যেত, অর্থাৎ হতো কত, 18/35। এরকম ভাবে গণিতগুলো থাকবে। অর্থাৎ আবার যদি প্রশ্ন ঘুরিয়ে দেবে যে কোন সংখ্যা দিয়ে গুণ না করে, যদি বলে কত দিয়ে ভাগ করলে এটা বর্গমূল করা যেত, তো একই রকম ভাবে কি রকম করতাম তখন, এই তো দেখতে পাচ্ছি এখানে এরকম বেরিয়েছিল, 5 স্কোয়ার ছিল আর 7 ছিল, কত সংখ্যা দিয়ে ভাগ করলে এই বর্গমূল করা যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উপরে যদি এই 2টা না থাকতো আর নিচে যদি 7টা না থাকতো, তাহলে বর্গমূল হয়ে যেত, তাই তো। তাহলে এই উপরেরটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 162 সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ থাকতো, তখন এই 2টা কেটে চলে যেত, 2 দিয়ে যদি ভাগ থাকতো 2 দিয়ে কেটে চলে যেত, আর এই সংখ্যাটাকে যদি 7 দিয়ে ভাগ থাকতো 7 7 কেটে চলে যেত, তার বর্গমূল হয়ে যেত। এরকম আমাদের গণিতগুলো এই চ্যাপ্টারে আছে। তো আমরা এবারে অনুশীলনী থেকে কয়েকটা করাচ্ছি, ঠিক আছে। আর তো বর্গমূল করার এটা একটা প্রসেস, যে উৎপাদকে ভেঙে নেওয়ার পর সূচকের আকারে প্রকাশ করে দেব। তো বর্গমূল সূচক এই যে কিভাবে হচ্ছে একটু বলে দিচ্ছি প্রসেসটা। ধরো আমি বলছি 9 স্কোয়ার এর বর্গমূল, ধরো 81 বলছি, তাহলে 81 এর বর্গমূল, তাহলে আমি 81 কে লিখতে পারি কত, 9 স্কোয়ার তার বর্গমূল। আমার তো এই বর্গমূল চিহ্নটার মানে কি বলেছি, যে সংখ্যাটার মাথায় পাওয়ার অর্ধেক হবে, তাহলে 9 স্কোয়ার এটাই মূল সংখ্যা, তার পাওয়ার অর্ধেক। এখন সংখ্যাটা সূচকের তোরা সূত্র শিখেছিস, কোনো কিছুর মাথায় পাওয়ারটা গুণ হয়ে যায়, তো 9 এর মাথায় যেই সংখ্যা, এই সংখ্যা এটা পুরোটা সংখ্যা, তার মাথায় কি হয়ে যাবে, ওটা গুণ হবে। এই 2 দিয়ে কেটে গিয়ে তাহলে অ্যাকচুয়ালি কত থাকছে, 9 এর মাথায় 1 মানে 9। এইভাবে এর ভেতরে ডিটেলস প্রসেসটা এরকম হচ্ছে সূচক। তো বর্গমূল করার আরেকটা প্রসেস রয়েছে, সেটা কি না, বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে করাটা অনেক কষ্টকর ব্যাপার। তো এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। একটা ধরো উদাহরণ নিয়ে নিচ্ছি এখান থেকে, তার 1664 বা 1764 এই সংখ্যাটার বর্গমূল আমরা করব। এটা উৎপাদকে বিশ্লেষণ করে করে অনেক সময় লাগবে। তো এটা কি করছি আমরা, জোড় সংখ্যাগুলোর উপর দাগ চিহ্ন দিচ্ছি, দেওয়ার পরে ভাগ প্রসেসের মতো করে বর্গমূল করব। তো প্রথম দুটো সংখ্যা যে দাগ দেওয়া আছে, এটা কোন সংখ্যার বর্গের কাছাকাছি, কোন সংখ্যা, 4 এর, তাহলে 4 দিয়ে দিলে 4 4 16, তাহলে এখান থেকে 1 বাদ যাচ্ছে আর 64 নামছে। যখন নামবে জোড় সংখ্যা নামবে। তো এবারে কি করব না, 4 সংখ্যাটার দ্বিগুণ সংখ্যাটা 8 বসবে, এবারে 8 সংখ্যা দিয়ে এইটাকে ভাগ দেওয়ার চেষ্টা করব, কততে যাচ্ছে, 2 এ যাচ্ছে, তাহলে 2 এ যাবে এবং যেই সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ হবে, এবং এখানে 2 বসাবো তো এখানেও 2 বসাবো, তাহলে 2 বসিয়ে 2 দিয়েই গুণ করব, 2 2 4, 2 8 16, তাহলে বর্গমূল, তাহলে সংখ্যাটার বর্গমূল হবে কত, 42। এইভাবে আমরা বড় বড় সংখ্যাগুলোরও বর্গমূল করব। তো এই চ্যাপ্টারের যে গণিতগুলো তোদের আটকেছে সেইগুলো এবার তোরা বলিস, আমরা সেটা একটা করে দেবো। যেমন এরকম একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ধরো 2 এর দাগের একটা গণিত বলছি, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ধরো 2 এর দাগের একটা গণিত, কিংবা 1 এর দাগের একটা গণিত, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে।
তো এখানে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো 4-এরটা, 1-এর-4-এরটা করছি। এখানে যেটা আছে 81 ভাজিত 288, কি বলেছে এই ভগ্নাংশটাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, কোন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যা মানে সেই সংখ্যাটা কোনো একটা সংখ্যার পুরো বর্গ। তো এইখানে আমরা এটা করার জন্য আমরা কি করব না, এইটাকে আগে যে লবটাকে ভেঙে ফেলবো। 81 তো আমরা জানি 9 গুণিতক 9 হয়, এটা সহজে একটা বর্গ সংখ্যা দেওয়া আছে। কিন্তু 288টাকে আমরা যদি সাইডে আসতে করে উৎপাদকে ভেঙে ফেলি, 2 1 2 2 4 8, তারপরে 12 বার 140, আমরা সরাসরি 12 লিখে দিচ্ছি, বুঝতে পেরেছি? তাহলে 2 গুণিতক 12 গুণিতক 12, তাহলে এই যে ভগ্নাংশটা বর্গ সংখ্যা কখন হতো যদি এই 2টা না থাকতো? তাহলে কোন সংখ্যাকে গুণ করলে এটা বর্গ সংখ্যা হয়? যদি একটা 2 দিয়ে শুধু গুণ করে দিই, তাহলে 2 দিয়ে এটা যদি গুণটা করে দিই, তাহলে এই 2 সঙ্গে এই 2 কেটে চলে যাবে, তখনই এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এরকম একটা গণিত, অর্থাৎ এইভাবে প্রথম 1 দাগের গণিতগুলো তোরা পারবি। ঠিক একই রকম যে 2 দাগের গণিতগুলো রয়েছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে, তো সেই রকম ভাবে উৎপাদকে ভেঙে আমরা দেখবো যে কোনটা অভাব রয়েছে বা কোনটা বেশি রয়েছে, সেই অনুযায়ী আমরা এগুলো করব। তো এগুলো তোরা পারবি। এরপরে চলে আসছি গণিতের যে আর পরের পার্টগুলোতে। ধরো কোনো একটা ভগ্নাংশ আবার ক প্রকারের হয় তোরা জেনেছিস? ভগ্নাংশ ক ধরনের হয়? প্রকৃত, মিশ্র, হ্যাঁ 3 ধরনের। তাহলে অপ্রকৃত দেওয়া থাকলে বা প্রকৃত দেওয়া থাকলে দুটো লব হর আলাদা আলাদা পাচ্ছি, কিন্তু যদি মিশ্র দেওয়া থাকে, সাপোজ ধরো 1/7-15, আমি লিখছি, বর্গমূল হয়তো করা যাবে না, তাহলে এইটাকে প্রথমে আগে কি করব, অপ্রকৃততে প্রকাশ করব, তারপরে তার বর্গমূল করব। ধরো এইটা দেওয়া আছে, তো এইটাকে আগে অপ্রকৃত করব, তারপরে তার বর্গমূল করব। তাহলে 15 × 15, 15 7 7 5 22/15। তো এখানে বর্গমূল করা সম্ভব হচ্ছে না, তো এমন দেওয়া থাকবে যেগুলো বর্গমূল করা যাবে। তো এইরকম কিছু গণিতের ভ্যারাইটি রয়েছে, আমরা যেগুলো হয়নি বলে মনে হচ্ছে তোরা সেগুলো বল, আমরা সেগুলো বলবো। প্রথম থেকে যেগুলো হচ্ছিল না সেরকম একটা দাগ বল। তো এখানে 4-এর দাগের একটা গণিত আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, বা 3-এর দাগের একটা গণিত বলছি না, 4-এর দাগটা দেখ, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, দুটো ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা করছি যেটা হচ্ছে 11.1 কোষে দেখি, তাই তো? কোষে দেখি এইটা 11.1-এর এই 4 দেখবে কি বলেছে, দেখ গণিতটা ভালো করে পড়। দুটো ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, দুটো ধনাত্মক সংখ্যা একটা অপরটার দ্বিগুণ, এবং দুটো সংখ্যার গুণ করলে হচ্ছে একটা 1/17-32। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে আমরা একটা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা, ধরিলাম একটা সংখ্যা, তোরা যেটা বুঝতে পারবি করবি, যদি অন্য কোথাও কোনোভাবে করেছিস। ধরিলাম একটা সংখ্যাকে আমরা ধরে নিলাম, ধরো কোনো এ ধরে নিলাম, তাহলে একটা, তাহলে অপর সংখ্যাটা কত কি বলেছে? একটা সংখ্যা অপরটির দ্বিগুণ, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি স্কয়ার বললে কি দ্বিগুণ বলেছে, 2 গুণ থাকবে, অপর সংখ্যাটি 2 গুণিতকে। এবারে প্রশ্নে কি বলেছে? দুটো সংখ্যার গুণফল করলে 1/17-32, দুটোকে গুণ করবে এবারে। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? দুটো সংখ্যাকে গুণ করলে, তাহলে এই একটা সংখ্যা তার সঙ্গে এই একটা সংখ্যা, 2 গুণিতক a মানে 2, এটা গুণ করলে কত পাবো না 1/17-32 এটা পাচ্ছি। তো এইটাকে একটু আমরা সমাধান করবো এবার। a গুণিতক a, তোরা সূচকের গুণফল সরেছিস, তাহলে a স্কয়ার আর 2 তো আছে, ধরো গুণিতক 2 লিখেছিস, সমান কি এটাকে ভেঙে ফেল, 32 একে 32, তার সঙ্গে 17 যোগ করলে কত হয়? 32 যুক্ত 17, 7 2 9 49, তাহলে 49-এর 32 এইটা হচ্ছে, বোঝা গেছে? এরপরে কি করব? তাহলে এই পাশে 2টা ভাগ করে দেব, কারণ আমরা সমাধানে কি ক্ষেত্রে এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়, তাহলে আমি শুধু a স্কয়ারটাকে রেখে দিয়ে 2টাকে পাশে গুণ থেকে পাশে যদি নিয়ে চলে যাই, তাহলে কি হবে কত? 49/32, আর 2টা গিয়ে ভাগ হবে, নিচে বসবে। তাহলে কি হচ্ছে? এখন আমি কাটাকাটি না করে যদি দেখি, এটা 49টা একটা বর্গ সংখ্যা, আর 32কে 2 গুণ করলে 64, এটা একটা বর্গ সংখ্যা। তো এইবারে দেখ উভয় পক্ষে বর্গমূল করে পাই, উভয় পক্ষে বর্গমূল করলে কি পাবো? a পাবো, a সমান এই পাশে বর্গমূল চিহ্ন দিচ্ছি না, 49-এর 64 সমান কত পাবো? 7-এর 8।
তো এখানে আমরা প্লাস চিহ্নটাই নিচ্ছি, বলেছি বারবার যে এখানে মাইনাস চিহ্ন নেওয়ার কোনো দরকার নেই। তো এই সংখ্যাটা একটা পেয়ে গেলাম, এ সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে অতএব 2a সংখ্যাটা কত হবে? অতএব যে দ্বিতীয় সংখ্যাটা যেটা সেটা কত হবে? 2a সমান 2 গুণিতক কত 8 এর 7 এর 8, 2 4 এ 8 মানে কত হবে? 7 এর 4। তাহলে একটা সংখ্যা 7 এর 8 আর একটা সংখ্যা হচ্ছে 7 এর 4। তো এইভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এই চ্যাপ্টারটা বর্গমূল চ্যাপ্টারে আমাদেরকে কোনো না কোনোভাবে বর্গমূল করতেই হবে, আমাদের শুধু ভাষাটাকে বুঝতে হবে। তো এটা একটু তুলে নে তোরা। এরপরে কোনটা আটকে ছিল তোরা বলেছিলি যেটা, এরপরে কোনগুলো হচ্ছিল না? হ্যাঁ, তিনটা। আচ্ছা, তো এটা উপরের দিকটা মুছে দিচ্ছি। তিনের দিকটার গণিতটা কি বলেছে যে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? 121/169, তাই তো? এর বর্গমূলকে, তাহলে এর বর্গমূল করব, যেই সংখ্যাটা ভগ্নাংশটা বের হবে সেটা কত আগে বের করি, এই চিহ্ন দিয়ে বের করলাম এর বর্গমূল কত হবে। এটা তাহলে বর্গ সংখ্যা 11/13, তাহলে এটা বর্গমূল করলে এই ভগ্নাংশটা পাচ্ছি। কি বলেছে? এই বর্গমূলকে, এবার এই বর্গমূল করে এটা পেলাম, একে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে 11 আর 13 সঙ্গে কত গুণ করলে 1 পাবো? তাহলে আমরা জানি যে তার অনন্যক দিয়ে গুণ করলে, কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়, অর্থাৎ আমরা উত্তরটা কি পাবো? অর্থাৎ আমরা যদি ধরে নিই এইটা কত, তো আমরা কি হয়, এই পাশে গুণটা এই পাশে গিয়ে ভাগ হয়ে উত্তরটা বের হবে, অর্থাৎ উল্টে যাবে। তো এর অনন্য হবে উত্তরটা কত হবে? 13/11। অতএব সেই যে ধরো এটাকে x দিয়ে গুণ করলে, তাহলে xটা কত হবে না 13/11, উল্টে যাবে। তো অর্থাৎ কোনো ভগ্নাংশকে আমরা তো জানি যার অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়। তো এইভাবে এটা নিশ্চয়ই করে নিবি। এরপরে আর কোনটা হয়নি তোরা বলছিলি? 6। 5টা তো চেষ্টা করেছিস নিশ্চয়ই, তাই তো? না হয়নি? হয়েছে। হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। কোনো ভগ্নাংশ তার নিশ্চয়ই লব হর থাকবে, অর্থাৎ কি কোনো, এখানে আরেকবার বলে দিচ্ছি 5-এর দাগেটা, কোনো ভগ্নাংশ তাকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে এটা পাবো। কোনো ভগ্নাংশ মানে সেটা তার লব হর আছে, আর একটা সেই ভগ্নাংশ দিয়ে গুণ করবো, অর্থাৎ তার বর্গ। সেই ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করা মানে সেই লব হরের বর্গ করলে যেটা পাবো, অর্থাৎ ভগ্নাংশটা যেটা থাকবে তার বর্গ করলে সেটা হবে কত? 6 পূর্ণ 145 নাকি? 145 বাই, হ্যাঁ ওটা 5-এর দাগেটা বুঝিয়ে দিচ্ছি একবার, 256। তাহলে অর্থাৎ কি বলেছি, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা এই তো পাবো, অর্থাৎ এইটাকে আমাদের বর্গমূল করতে হবে, যেটা দেওয়া আছে। তাহলে কি এটাই বর্গমূল করলে এই ভগ্নাংশটা পেয়ে যাবো। একটা ভগ্নাংশ মানে কি তার লব হর আছে, বলছি কি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে সেটা পাবো, অর্থাৎ সেই ভগ্নাংশ গুণিতক সেই ভগ্নাংশ মানে কি তার বর্গ, তাহলে সেই বর্গটা সমান এই ভগ্নাংশটা। তো এই বর্গমূল করলে অতএব এই যে ভগ্নাংশটা পাবো কি, শুধু এই যে এটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ওই ভগ্নাংশটা তার যে বর্গটা সমানই হচ্ছে 6 পূর্ণ 145-এর 256। তাহলে অতএব ভগ্নাংশটা কত? ভগ্নাংশটা হবে বর্গমূলক এইটা। তো এইটাকে আগে মিশ্রটাকে অপ্রকৃত করে নিয়ে তার বর্গমূল করতে হবে। তো এটা নিজেরাই চেষ্টা করবি, পারবি। আচ্ছা, এরপরে 6-এরটা বলছিলি, তাই তো? তো যেগুলো আমরা ছেড়ে যাচ্ছি অর্ধেকটা ধরে, তোরা বাকিটা কমপ্লিট করবি। এটা আমরা জাস্ট একটু ক্লু দিয়ে যাচ্ছি। 6 দাগেরটা কি বলেছে দেখ, হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। একটা হিসাব করে দেখি 49-এর 91, এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করব, কোন একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে এই যে গুণফলটা হবে, কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো কোন সংখ্যার বর্গমূল 1? তাহলে 1-এর বর্গ বার করতে হবে। আমরা এই যে কোন সংখ্যা বর্গমূল 1 হবে, বর্গমূল 1, তাহলে কোন সংখ্যার বর্গমূল 1 বলতো? 1-এর বর্গমূল 1, অর্থাৎ নিশ্চয়ই এইটার গুণফল 1 হতে হবে, তবেই তো তার বর্গমূল করলে 1 হয়।
আমরা বলছি ভগ্নাংশ যাই থাকুক না কেন, এক বর্গমূল পেতে গেলে ভেতরে নিশ্চয়ই এক হতে হবে। তাহলে এই ভগ্নাংশটাকে এক করতে গেলে তার সঙ্গে তার অনন্য দিয়ে গুণ করতে হবে 91/49, তাহলে সেইটা দিয়ে গুণ করলে এক হবে এবং তার একের বর্গমূল করলেও এক হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছিস? তাহলে এই 91 তার অনন্য 91/49 দিয়ে ওটা গুণ করতে হবে। হয়তো বইতে এটা অপ্রকৃততে প্রকাশ করে দেওয়া থাকে, মিশ্রতে প্রকাশ করে দেওয়া আছে। 91/49টাকে তোরা ভেঙে দেখবি যে হয়তো এক পূর্ণ কত উত্তর হবে, হয়তো সেটা তো যেভাবে দেওয়া আছে। হ্যাঁ, এক পূর্ণ যাই বেরোবে এটা বের করবে, এভাবে উত্তর। আর কোনটা হয়নি আর একটু বল। 7-এর দাগেটা, 7-এর দাগেটা কি আছে? হিসাব করে দেখি, ভালো করে গণিতটা পড়। একবারও চেষ্টা করেছিস তো? হিসাব করে দেখি 35-এর 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে নিশ্চয়ই গুণফলটা 4 হবে, তার বর্গমূল করলে তবে 2 হয়। তাহলে হিসাব করে দেখি, তাহলে গুণফলটা 4 হবে, সেটা হিসাব করে তোরা করতে পারিস। হ্যাঁ, 2 তাহলে 2 এর বর্গ সমান 4। তাহলে এই 35-এর 42-এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে 4 হবে, এইটা তোদের গণিতে দেওয়া আছে ঘুরপথে। তাহলে এইটা এমনভাবে করবি, বুঝতে পেরেছিস? এটা নিজেরা চেষ্টা করবি। আর মোটামুটি কোনটা হয়নি চেষ্টা তো সবগুলো করতেও হতো। কত থাকে এটা? 9-এর 50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা তো সহজটা। তো 9-এর 50 বলছে কি কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে নিশ্চয়ই গুণ করলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 2টা। তাহলে 9 তো বর্গ সংখ্যা একটা, আর 50টার বর্গ সংখ্যা করতে গেলে 100 করতে হবে, তাই তো? আর ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। কিন্তু আমরা যদি যে বলছি 9-এর 50, তো 9-এর তো বর্গমূল করা যাবে। 50টাকে আমি যদি এইভাবে করতাম, 50কে যদি একটা 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কিংবা 50টাকে একটা যদি ভগ্নাংশ দিয়ে গুণ করতাম, 1-এর 2 দিয়ে যদি গুণ করতাম, তো তাহলে কি হতো? 2 25 হয়ে যেত। তাহলে 9-এর 25 হয়ে যেত। তখন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ। কি বলেছে? সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো, এটা একটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 100 হবে তখন, তাহলে এটা নয়। তাহলে 9/50 করে আমি যদি 50-এর সঙ্গে 2 গুণ করি, তাহলে 9 তখন 100 হয়ে যাবে, তখন তার বর্গমূল করার সংখ্যা। এটা বোঝা গেছে? এভাবে আর কোনটা আছে? 9টা করেছিস। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/14। সংখ্যা দুটি কি? তাহলে দুটো সংখ্যা ধরে নিতে হবে এখানে আমরা। হ্যাঁ, একটা ধনাত্মক ধরিলাম, দুটি সংখ্যা হলো a আর b। হ্যাঁ, তাই বল। না দেখো, ধরিলাম সংখ্যা দুটি, একটা হচ্ছে, আমরা বেশি ভাষা লিখছি না, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ধরি। তোরা ভাষা দিয়ে লিখবি। ধরলাম একটা সংখ্যা a আর একটা কি বলছিস? b। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে a গুণিতক b করলে কত কি পাচ্ছি? 14/15। এটা প্রথম শর্ত অনুসারে। আবার কি বলেছে? তাদের ভাগফল। তোরা এখানে ধরে নিলাম দুটো সংখ্যা a ও b, এবং এটা যে বড় সেটা একটু লিখে দিবি, তবেই তো a কে b দিয়ে ভাগ করলে তোরা আরেকটা যে সূত্র পাবি, সেটা কত? 35/24। কি বলছি, বোঝা গেল? কারণ এটা যদি বড় না হয় তো এটা হবে না। দুটো সংখ্যা a ও b এবং এটা বড় এবং এটা হচ্ছে বড়, আগে ধরে নিবি। তো দ্বিতীয় শর্ত অনুসারে a কে b দিয়ে ভাগ করলে কি পাচ্ছিস? 35/24। সংখ্যা দুটি কি কি? এখন দেখ, এই 1 নম্বর গুণিতক 2 নম্বর যদি উভয় পক্ষে গুণ করে দিস, গুণ করে দিলে কি হবে? এইটার সঙ্গে এটা গুণ করে দিলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের গুণ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের গুণ। তাহলে এই পাশে a গুণিতক b মানে ab, আর a/b মানে a/b। এটা গুণ করছি, আর এ পাশে গুণ করছি 14/15। 15 তো 14/15 গুণিতক 35/24। তাহলে এই পাশে গুণটা করে দেখ, a গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? a স্কয়ার হয়ে যাচ্ছে। a গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? a স্কয়ার। আর b কেটে চলে যাচ্ছে, তাহলে শুধু a স্কয়ার সমান কত পাবি? 5 5 3 15, 5 7 35। আর হচ্ছে কি আর কোনো কাটবে না? তাহলে 14 গুণিতক 7। তাহলে 14 কে ভাঙলে 2 গুণিতক 7 হয়,
আচ্ছা 2 এ কাটবে, 2 7 এ 14, 2 12 তে 24, তাই তো। তাহলে উপরে থাকছে 7 এর বর্গ, অর্থাৎ দুটো 7 এর গুণফল উপরে থাকছে, এই যে 7 একটা 7 একটা, আর নিচে থাকছে কত 3 আর 12, 12 3 36। তাহলে অতএব বর্গমূল করলে এটা কি পাবো, a সমান কত পাবো 7 স্কয়ার বাই 6 স্কয়ার, অর্থাৎ 7 এর 6 পাবো। তাহলে এটা পেয়ে গেলাম, কি বলছি বোঝা গেল? এইভাবে এটা আমরা পেয়ে যাব। তো আবার 1 নম্বরে এর মানটা বসিয়ে আমরা b এর মান পেয়ে যাব। এই a এর মানটাকে 1 নম্বরে বসিয়ে আমরা b এর মান পেয়ে যাব। তো এখন এবার আমরা একটা করছি 1 নম্বর হতে আমরা কি পাবো, এর জায়গায় বসিয়ে দেবো কত না 7 এর 6 গুণিতক b সমান কি পাবো 14 এর 15, এটা পেয়ে যাবো। তো এইটা এবার এখান থেকে bটা পেতে গেলে পাশে এটা গুণে আছে ভগ্নাংশ, এই পাশে ভাগে যাবে মানে উল্টে যাবে, কত হবে 14 এর 15 গুণিতক কি হয়ে যাবে 6 এর 7, উল্টে যাবে গুণিতক উল্টে যাবে ভগ্নাংশটা সে পাশে। এবার 7 দুনে 14 আর 3 এ কাট, 3 দুনে 6, 3 5 এ 15, তাহলে কত হচ্ছে 4 এর 5, 2 স্কয়ার মানে 4 এর 5। আর বার করা দরকার, তাহলে একটা সংখ্যা এটা হচ্ছে কত 7 এর 6 আর বিটা কত হচ্ছে 4 এর 5, এইভাবে বেরিয়ে গেল, বুঝা গেছে? এইভাবে ঠিক একইভাবে 10এরটা সেই রকমই রয়েছে, নিজেরা ওটা চেষ্টা করিস। আর এইগুলো নিশ্চয়ই করে ফেলেছিস নাকি? 12টা একটা তো সরল দেওয়া রয়েছে, একটা সরল দেওয়া রয়েছে। 12টা কি রয়েছে একবার দেখা যাক। 12টা রয়েছে √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। এবারে প্রত্যেকটা তো বর্গ সংখ্যা, যে বর্গমূল করলে কত 1/1/2 প্লাস 1/9 মাইনাস 1/4 মাইনাস 1/5। এবারে ভগ্নাংশের ক্ষেত্রে আগে যোগ হবে, এই যোগটাকে করবি, সরলের একটা সরল দেওয়া আছে, তো এই যোগটা আগে করে নিবি। আর এটা যেহেতু বিয়োগে রয়েছে দুটোকে স্যার 1/9 তো ভাঙা হয়নি, 1/3 হবে, তাহলে 1/2 1/3 এর যোগফলটা আগে কর। যোগটা করলে 6 লসাগু, 2 3 এ 6, 3 যুক্ত 2 আর বিযুক্ত 1/4 বিযুক্ত 1/5, এভাবে করতে পারিস। 5 এর 6 বিযুক্ত 1/5 1/5 বিযুক্ত 1/, সবগুলো হ্যাঁ এগুলো সবগুলো লসাগু করে দিতে পারিস। 6 4 5 এর লসাগু একসঙ্গে করে ফেল, 6 4 5 6 4 5 2 দিয়ে 2 3 এ 6 2 3 এ 4 5, আর যাচ্ছে না, তাহলে 2 3 এ 6 6 2 এ 12 12 5 এ 60, 6 10 এ 60 10 5 এ 50 বিযুক্ত 4 4 12 না 15 মাইনাস 5 12। তো এবারে এই মাইনাস দুটো যেহেতু পরপর বিয়োগ হয়েছে, বিয়োগ করে নে পরপর, কিংবা এই দুটো মাইনাসগুলো মাইনাস যোগ করে নিয়ে প্লাস থেকে বিয়োগ করতে পারিস যে কোনো ভাবে। 50 আর 12 যোগ করে কি 50 আর 12, 50 এর সামনে প্লাস কিছু নেই মানে প্লাস চিহ্ন, আর এই দুজনের সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসগুলোকে আগে যোগ করে নিতে পারিস। অর্থাৎ 50 বিযুক্ত এই দুটো যোগ করলে কত হচ্ছে 27 বাই 60, তাহলে কত হচ্ছে 27 বাদ দিলে 10 3 4 3 23 23 এর 60 23 এর 60, কিংবা তোরা 50 থেকে 15 বাদ দিবি, তারপরের বারে স্টেপে 12 বাদ দিবি, যেভাবে খুশি করতে পারিস, তোরা যেভাবে শিখেছিস, তাই তো। তাহলে এইটা বেরিয়ে যাবে একটা এইরকম ভাবে, যেইগুলো দেওয়া থাকবে দেখবি সবই বর্গ সংখ্যা দেওয়া থাকবে। এবারে 14টা, তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যেটা দেওয়া আছে তার মান বের করবি, এর মান বের করবি, কে বড় ছোট বের করলি। ভগ্নাংশের বর্গমূল, তাহলে এইগুলো যেগুলো বড় বড় দেওয়া আছে আগে অপ্রকৃত দেওয়া আছে সেগুলোকে মিশ্রতে প্রকাশ করার পরে তার বর্গমূল করবি, যেগুলো বড় বড় সংখ্যা দেওয়া আছে ভাগ প্রসেসের সাহায্যে বর্গমূল করবি। তো এই চ্যাপ্টারটা আমরা আশা করি তোরা সব পেরে যাবি। তো এখানে পর্যন্ত আজকে রাখছি, ঠিক আছে।